আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। আমরা আজকে নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমাদের আজকের টপিক মূলত হচ্ছে সরল ও দ্বিপদী সমীকরণ। আ সরল ও দ্বিপদী সমীকরণ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তো যা হোক, আমরা এই অধ্যায়টি একদম বেসিক লেভেল থেকে আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়ার চেষ্টা করব এবং আপনারা যদি ক্লাস করতে গিয়ে কোথাও বুঝতে না পারেন যথারীতি কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্ট পড়ার চেষ্টা করব এবং সেই অনুযায়ী সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো শুরুতে আমাকে একটু নিশ্চিত করুন যে আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা, প্লিজ। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা শুরুতে আলোচনা করব মূলত চলক এবং ধ্রুবক কি, অর্থাৎ চলক তারপর হচ্ছে আমার কি ধ্রুবক। আমাদের ধরুন আমি যদি 7x প্লাস 5 ধরুন একটি রাশি লিখলাম। এই রাশিতে আপনি দেখতে পাচ্ছেন হয়তো যে এই একটা পদ আছে, এই একটি পদ আছে, দুটো পদ আছে। আমরা পদের ব্যাপারটা চিনি যেহেতু আমরা প্রথম ক্লাসে এই ব্যাপারে কথা বলেছি। এখন এখানে লক্ষ্য করে দেখেন 7 একটা অংশ, এর সাথে আমার আছে কি x, রাইট? ওকে, তাহলে এটি আরেকটি অংশ, রাইট? আবার এখানে স্বতন্ত্রভাবে আছে কি 5। ওকে, আমরা পাশাপাশি আরো একটি উদাহরণ যদি লিখে নেই, x প্লাস 5। আমি আপনাদের সাথে তিনটি আইডিয়া একসাথে বোঝাতে চাচ্ছি। সো আরেকটি আইডিয়া আমি একটু লিখে নেই, সেটি হচ্ছে সহগ। এটি কি সহগ? ওকে, এখন এই জায়গায় লক্ষ্য করে দেখুন, এখানে রয়েছে আমার x আর এখানে রয়েছে আমার 5। ওকে, আমরা যদি এই উদাহরণটির দিকে লক্ষ্য করি যে এখানে ধরুন আমি x এর যদি একটা মান বসিয়ে নেই, এখানে xটাকে একটা অজানা রাশি। অজানা রাশিটা কি, যে এই রাশিটার আসলে মান কি সেটা আমরা জানি না। অর্থাৎ আমাদের সমীকরণে যেমন এটা সমান একটা রেজাল্ট যদি দেওয়া থাকে, সেখানে আমরা এই x এর মানটা বের করি যে এখানে x এর মানটা কত হলে এটা সমান এত হবে, রাইট? ওকে, এখন লক্ষ্য করে দেখুন যে ধরুন আমি এটার মান যদি 2 বসাই, তাহলে আমাদের এই সমীকরণটা সমান যেটি দাঁড়াচ্ছে 2 যোগ 5, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি 7। আবার যদি আমি এটি সমান 3 বসাই, তাহলে যা দাঁড়াচ্ছে x এর মান 3 বসানোর পর মানটা দাঁড়াচ্ছে 8। এভাবে আপনি একের পর এক মান বসিয়ে দেখতে পারেন। অর্থাৎ প্রতিবারই আপনি দেখবেন যে এখানে আপনার x এর নতুন মানের জন্য, এক একটা নতুন মানের জন্য আমাদের রেজাল্টটা নতুন একটি রেজাল্ট আসবে, রাইট? এখানে শুধু একটা জিনিস শুধু খেয়াল করেছেন যে এই যে 5, এই 5-এর কিন্তু কোনো পরিবর্তন নেই। অর্থাৎ এটিকে আমি বলতে পারি যে অপরিবর্তনীয়। ওকে, একে বলতে পারি কি অপরিবর্তনীয়। আর একে এক কথাই বলতে পারি যে পরিবর্তনীয় বা পরিবর্তনশীল। পরিবর্তনশীল। ওকে, অর্থাৎ এর মান যখন যেটা বসবে তার ভিত্তিতে আমরা রেজাল্টটা পাবো। অর্থাৎ এই দুটো কনসেপ্টকে যদি আমরা সামনে রেখে ডেফিনেশন খুঁজি যে এখানে x হচ্ছে একটি পরিবর্তনশীল, মানে আমার কে পদ, আর এটি হচ্ছে একটি অপরিবর্তনশীল পদ। তাহলে চলক কি? চলক হচ্ছে এমন একটি রাশি যেটি কি পরিবর্তনশীল, যেটি কি পরিবর্তনশীল।
অর্থাৎ গানে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যেটি হচ্ছে অজ্ঞাত, রাইট? তাহলে এক্স এর মান যেহেতু এখানে পরিবর্তনশীল, সঙ্গত কারণেই আমরা এই রাশিতে এক্স কে আমরা বলবো কি চলক। চলক কনসেপ্টটা থেকে আপনি বুঝতে পারেন যে চলক হচ্ছে কি চলনশীল, বা মানে চলনশীল বলতে শব্দ নেই, মানে আমি ওই আইডিয়া দিয়ে বোঝাচ্ছি যে পরিবর্তনশীল, ওকে, যা চালু থাকে সব সময়। এখন দেখেন, আর এই যে আইডিয়া যেটা আমরা বলছিলাম অপরিবর্তনশীল, কোনো রাশিতে যদি অপরিবর্তনশীল কোনো তথ্য থাকে তাহলে সেটি হচ্ছে মূলত ধ্রুবক, রাইট? এখন এখানে তো আমরা যখন ডিজিট হিসেবে ডিরেক্টলি যখন কোনো পদ ইউজ করব, একটা রাশিতে ডিজিট যেটা থাকবে ওটা সবসময় ধ্রুবকই হয়ে থাকে, কারণ ওর মান পরিবর্তনের সুযোগ নেই, ও সবসময় পাস, সবসময় কি পাস, ওকে? তাহলে আমরা এক কথায় বলবো চলক হচ্ছে পরিবর্তনশীল আর ধ্রুবক হচ্ছে অপরিবর্তনশীল। তাহলে আমরা এই জায়গাটায় একটা সুন্দর আইডিয়া দেখতে পাচ্ছি যে একই সাথে এটি হচ্ছে আমার কি ধ্রুবক, মানে আমি জাস্ট যদি বলি যেহেতু এখানে 7 পরিবর্তনশীল না, তার মানে কি এটি ধ্রুবক দেখা যাচ্ছে, আবার এটিকে দেখা যাচ্ছে কি আমাদের চলক, রাইট? এটিকে দেখা যাচ্ছে কি আমাদের চলক। আসলে বিষয়টাকে আমরা এভাবে দেখব না, এটাকে ধ্রুবক আমরা এই অর্থে যে বলতে পারতেছি না, যেহেতু টোটালটা মিলে একটা রেজাল্ট দেবে, টোটালটা মিলে একটা রেজাল্ট দেবে, তার মানে আমরা একে ডিরেক্টলি যদি বলি একটা সংখ্যা, রাইট? তাহলে যখন কোনো সংখ্যার সাথে এখানে কি 7-এর সাথে কি 1 যুক্ত হয়েছে, যখন কোনো চলক যুক্ত হবে মানে গুণ করা হবে, তখন এই আইডিয়াটিকে আমরা বলবো কি এই সংখ্যার এই চলকটা হচ্ছে কি একটা সহগ। চলকটা কি একটা সহগ। অর্থাৎ আমি আবারও বলছি যে দেখেন বিষয়টা আরেকটু ক্লিয়ার করতেছি, যে এখানে যদি কোনো চলকের সাথে যদি কোনো সংখ্যা কি হয় গুণ করা হয়, তাহলে এই যে আমাদের এই চলকের সহগ হচ্ছে ওই সংখ্যাটা, রাইট? তার মানে এখানে 7 হচ্ছে কি আমার মূলত এখানে সহগ, 7 হচ্ছে মূলত আমার সহগ। কার সহগ? এই যে আমাদের চলকের। ক্লিয়ার? তাহলে এইটুকু আইডিয়া থেকে আমরা মোটামুটি 3টা কনসেপ্ট ক্লিয়ার হলো। চলক যার মান কি পরিবর্তনশীল, রাইট? আর ধ্রুবক যার মান পরিবর্তনশীল না, অর্থাৎ অপরিবর্তন, সবসময় ফিক্সড। সহগ হচ্ছে ওই চলকের সাথে যে সংখ্যাটা থাকবে, অর্থাৎ আমি যেটা শুরুতে ধ্রুবকের মতো বলেছিলাম, কিন্তু আসলেই মূলত ওই সংখ্যাটাই হচ্ছে মূলত আমার কি সহগ। বলেন বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন দ্রুত একটু ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। খুব দ্রুত কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। আমাদের আরেকটি আইডিয়া আমরা জানবো যে ঘাত কি। ঘাত আসলে এটাকে আরো সহজভাবে যদি বলি পাওয়ার, তাহলে পাওয়ারটা আমরা সহজেই বুঝি। কারণ আমি যদি x এর উপর 2 লিখি, তাহলে এটা হচ্ছে x এর ঘাত হচ্ছে 2, x এর ঘাত হচ্ছে কি 2, অর্থাৎ এটাকে বলা হয় কি পাওয়ার বা কি ঘাত। আর এটাকে আমরা বলি ভিত্তি, ভিত্তি বা বেজ। ওকে, এখন এই যে x এর উপর যখন আমরা 2 লিখলাম, ঠিক আছে, এটার পরিচয় আমার পাওয়ার বা ঘাত। এখন প্রশ্ন হচ্ছে পাওয়ার বা ঘাত বলতে আমরা কি বুঝি? যেমন এখানে x এর মানেটা আমরা কি বুঝতেছি? x এর মানেটা হচ্ছে যে একটা x কে কতবার গুণ করা যায়, অর্থাৎ x অর্থাৎ x এর সাথে ওই x কে
কতবার গুণ করা যায় সেটা মূলত নির্দেশ করে কি পাওয়ার বা ঘাত। তার মানে x এর উপর আমার 2 থাকার অর্থ হচ্ছে এখানে কি হচ্ছে যে x কে আমরা x এর সাথে দুবার গুণ করতে পারবো, অর্থাৎ x গুণ x, অর্থাৎ এটাই হচ্ছে আমার পাওয়ার বা ঘাত। ক্লিয়ার? তাহলে আমি যদি x/5 লিখি তাহলে আমাকে বুঝতে হবে এখানে আমরা x কে x এর সাথে 5 বার গুণ করতে পারবো। কয়বার গুণ করতে পারবো? 5 বার গুণ করতে পারবো। তার মানে এটাকে আমরা অন্যভাবেও বিভিন্ন সময় আমি শেয়ার করেছি, সেটি হচ্ছে যে এখানে এই পাওয়ার বা ঘাত দ্বারা বোঝা যায় যে আমার এখানে x কয়টা আছে? x আছে 5টি, রাইট? অর্থাৎ একে আমরা পরবর্তীতে জানবো, যে বিশেষ করে সূচকের সূত্রে আমরা জানবো যখন সূচক করব, যে এখানে ভিত্তি, এটা যেহেতু আমার ভিত্তি, তাহলে ভিত্তি যদি একই থাকে তাহলে পাওয়ারগুলি আমার কি হয়? ঘাতগুলো যোগ হয়, রাইট? যেমন এটা সমান আমি আবার লিখতে পারবো কি x এর পাওয়ার 5। তার মানে হচ্ছে এই কনসেপ্টগুলো একটার সাথে আরেকটা সম্পৃক্ত। ক্লিয়ার? তাহলে আমরা পাওয়ার বা ঘাত চিনলাম, এর উপর ডিপেন্ড করে কিন্তু আমরা কিছু জিনিস জানি, একঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। এই যে একঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, এই কনসেপ্টটাকে, এই কনসেপ্টটাও আমাদেরকে একটু বুঝতে হবে। সেটি হচ্ছে লক্ষ্য করে দেখেন যে আমি যদি এখানে x + 2 সমান ধরেন 5 লিখি, রাইট? কি লিখি? 5 লিখি, তাহলে এটি কিন্তু একটা সমীকরণ। এখন সমীকরণের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে x এর এখানে ঘাত কত আছে। আপনারা একটু উত্তর লিখতে পারেন যে x এর ঘাত এখানে কত, দ্রুত কমেন্টে জানিয়ে দেন যে x এর এখানে ঘাত কত আছে। এবং আরেকটি প্রশ্ন জানিয়ে দিবেন যে এই সমীকরণে আমার চলক কয়টি? চলক কয়টি? দুটো প্রশ্নের উত্তর আমি আপনাদের কাছে চাচ্ছি। একটা প্রশ্ন হচ্ছে এখানে x এর ঘাত কত, আরেকটি প্রশ্ন হচ্ছে এখানে মূলত এই সমীকরণে আমার চলক কয়টি। ওকে, অসাধারণ, আপনাদের সবার উত্তর সঠিক হয়েছে। যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের x এর ঘাত 1, একইভাবে x হচ্ছে যেহেতু চলক, চলকও আমাদের কয়টা? একটা। তার মানে ঘাত হচ্ছে একটা, আমার চলকও একটা। এবার যদি আমি ধরুন এমনটা লিখি যে x² 5x + 6, এটিও একটি সমীকরণ। এখন এই সমীকরণে আপনাদেরকে বলতে হবে যে চলক কয়টি রয়েছে এবং ঘাত কয়টা আছে। খুব দ্রুত দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে চলক কয়টি, ঘাত কয়টি। ওকে, এখানে আমি একটা বিষয় একটু ক্লিয়ার করি, এটা পরবর্তীতে আমাদের লাগবে। আপনারা আবার অনেকেই উত্তরটাতে ভুল করেছেন। দেখেন একটা জায়গায় ঠিক আছে, আমাদের এখানে যে ঘাত, ঘাত দুইটা, এটিতে কোনো সন্দেহ নেই। কিন্তু দেখেন এখানে চলক বলতে আমি চলকের টাইপকে বোঝাই, যে এখানেও x আছে, এখানেও x আছে, তার মানে এখানে কিন্তু চলক হচ্ছে একটা, চলক কি একটা।
মানে চলক কখন মানে বেশি হতো, যদি ধরেন এখানে এক্স আছে, এর সাথে আবার ওয়াই আছে, তখন চলকের সংখ্যাটা বেড়ে যেত। কথাটা ক্লিয়ার? তাহলে এখানে আমার ঘাত একটি, চলক একটি। তাহলে দেখেন এর উপর ভিত্তি করে আমরা মূলত দেখা যাচ্ছে যে সমীকরণের নামকরণ করে থাকি। যেমন এটা হচ্ছে এক চলক বিশিষ্ট, যেহেতু চলক একটা, শুধু এক্স আছে পুরোটাতে, এক চলক বিশিষ্ট কি একঘাত সমীকরণ বলি। এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণ আমি একটু বলছি যে এটা হচ্ছে এক চলক বিশিষ্ট এক চলক বিশিষ্ট এক ঘাত সমীকরণ। আর এটি হচ্ছে এক চলক বিশিষ্ট, এটি হচ্ছে কি এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। যেহেতু দুটো ঘাত আছে, দ্বিঘাত সমীকরণ। এখন আসেন, যদি এখানে চলকের সংখ্যা বেশি হওয়া বলতে এটাকে বোঝাচ্ছি, ধরেন এক্স আছে, তারপর 5y আছে, তারপর সামথিং ধরেন এখানে 7 আছে। তাহলে দেখেন তো চলক দুই টাইপের কিনা, একটা এক্স আছে আবার ওয়াই আছে। কথাটা যেমন আমরা যে অঙ্ক করেছিলাম এক্স প্লাস ওয়াই সমান যদি হয় 3, এই টাইপের এক্স মাইনাস ওয়াই সমান এত অঙ্ক করেছিলাম না, সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে এই যে অঙ্কটা, এই অঙ্কে কিন্তু আমার চলক হচ্ছে দুইটা, অর্থাৎ দুটো ভিন্ন টাইপের। কথাটা ক্লিয়ার? আমাদের দুটো অজানা রাশি এখানে বের করতে হবে, আর এখানে মাত্র এক্স এর মান বের করতে হবে। কথাটা ক্লিয়ার? আর আমাদেরকে চলক হচ্ছে অজানা রাশি, যার মান আমরা মূলত বের করব। এবার বুঝতে পেরেছেন কিনা একটু সরাসরি একটু কমেন্টে জানান, বুঝতে পেরেছেন কিনা? দ্রুত কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, তাহলে আমরা মোটামুটিভাবে এখান থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় জানলাম যে এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণ, এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে মজার একটা বিষয় হচ্ছে, মজার বিষয়টা হচ্ছে যে এই যে যখন আমার ঘাত যদি ধরেন এখানে দুটো হয়, তাহলে এক্স এর মান দুটো বের হবে। ঘাত যদি আমার এক হয়, তাহলে এক্স এর মান একটা বের হবে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। কথাটা ক্লিয়ার? আমি আবারও বলছি যে যদি এক্স একটা হয়, অর্থাৎ এক্স এর ঘাত যদি একটা হয়, তাহলে আমার কি হবে, এক্স এর মান বের হবে একটা। আর যদি এক্স এর ঘাত দুটো হয়, তাহলে এক্স এর মান হবে কয়টা? দুইটা। কথাটা ক্লিয়ার? তো যাই হোক, এই বিষয়গুলি আমরা জানবো। তার আগে এখান থেকে সমীকরণ আইডিয়াটা একটু নিয়ে নিচ্ছি। সমীকরণ আইডিয়াটা নিয়েই মূলত আমাদের আজকের কাজ। সেটা হচ্ছে এই যে যখন আপনি এক্স প্লাস 2 সমান কি 5 লিখলেন, এটা একটা সমীকরণ। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এই অংশ, এটিকে বলা হয় বাম পক্ষ, ও পাশে ওই পাশটাকে বলা হয় ডান পক্ষ। এটা আপনারা সবাই জানেন। যে এক্স প্লাস 2 প্লাস 5 এটি হচ্ছে আমাদের বাম পক্ষ, আর এটি হচ্ছে আমার কি ডান পক্ষ। অর্থাৎ এই বাম পক্ষ সমান যখন ডান পক্ষ হবে, তখন এই দুটো জিনিস আমরা যার মাধ্যমে তুলনা করি সেটি হচ্ছে মূলত কে সমীকরণ। কথাটা ক্লিয়ার? অর্থাৎ সমীকরণকে আমরা এই সমান চিহ্ন দ্বারা তুলনা করি। কথাটা ক্লিয়ার? যেমন আপনি হয়তো এটা দেখেই বলতে পারবেন যে এখানে মূলত এক্স এর মান হবে কত? 3 হবে। অর্থাৎ 3 2 যোগ করলে 5 হবে, রাইট? তার মানে কি এই পক্ষ সমান এই পক্ষ। কিন্তু আমরা পরীক্ষার হলে সরাসরি 3 এভাবে বের করি না, আমরা এর জন্য একটা সমাধান সিস্টেম করি। কি প্রথমত বা লেখি, সমান চিহ্ন থাকলে বা লিখতে হয়, অথবা অথবা হ্যাঁ। তাহলে এখানে এক্স কে এ পাশে রেখে আমরা 2 কে ডান পাশে নেব। ডান পাশে কিভাবে নেব? যে এই পাশে প্লাস থাকলে ও পাশে গিয়ে মাইনাস হয়, একে বলা হয় পক্ষান্তর। একটু পরে আমি এই সমীকরণের বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো নিয়েও কথা বলবো, কারণ আমাদের এই যে
এখন যে ক্লাস মানে আমাদের কোর্সটি আছে, এই কোর্সে যেমন আমাদের সমীকরণ আছে, নেক্সট কোর্সে আবার আমাদের অসমতা আছে। এই দুটোর সাথে আমাদের খটকা লেগে যায়, বেশ দ্বন্দ্ব লেগে যায়। এই কারণে বিষয়গুলি আমি ক্লিয়ার করতেছি। দেখেন, তাহলে তখন আমরা এই প্লাস 2কে ওপাশে নিয়ে আমরা মাইনাস করব। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি x = 3, অর্থাৎ এর দ্বারা বোঝা যাচ্ছে যে এই যে আমি এখানে যে ইউজ করেছি যে x এর মানটা 3 বসালে তাহলে এই পাশে আর এই পাশে সমান হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? আপনি দেখেন 3 বসান, এই পাশে আমার কি সমান 5, এই পাশেও আমার কত 5, তার মানে 5 = 5। কথাটা ক্লিয়ার? এটি হচ্ছে মূলত আমাদের সমীকরণ। এখন সমীকরণে আলোচনা যখন আসে তখন আমাদের আরেকটা আইডিয়া আসে, সমীকরণের বীজ, যাকে আমরা আসলে অনেক বেশি চিনি যে রুট, অর্থাৎ এটার মূলটা কি। কথাটা ক্লিয়ার? সমীকরণের আসলে মূলটা কি? মূলটা হচ্ছে মূলত এখানে লক্ষ্য করে দেখেন যে এখানে x এর মানটা কত বের হয়েছে, x এর মানটা কত বের হয়েছে, x এর মানটা এখানে 3 বের হয়েছে। তার মানে যে মানটা এই অজানা রাশির যে মানটি বসালে দুই পক্ষ, ডান পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ হবে, ওই মানটিকে মূলত বলা হয় কি সমীকরণের বীজ বা রুট বা মূল, অর্থাৎ সমীকরণের মূল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা সরাসরি কি বসাতে পারতেছি, x + 2 = 5। তার মানে এই x এর মানটা যখন আমরা 3 বসাচ্ছি তাহলে এই 3টাই হচ্ছে সমীকরণের মূল। অর্থাৎ আমাদের মূলত এই ধরনের দেখা যাচ্ছে সমাধানের আমাদের মূল উদ্দেশ্য থাকে যে x এর মান বের করা তথা সমীকরণের মূল বা রুট বের করা। ক্লিয়ার? এবার এতটুকু বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন খুব দ্রুত একটু ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ, খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, আজকের ক্লাসটি আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আপনারা একটা কমেন্ট করুন পাশাপাশি, এই যে আমি একটা সমীকরণ লিখেছি, অর্থাৎ x² + 5x = 6, 0, রাইট? আপনারা বলবেন যে এখানে x এর মান কয়টি হবে, অর্থাৎ x এর মান আমরা কয়টি পাবো? দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে এই সমীকরণ থেকে x এর মান আমরা কয়টি পাবো। ঠিক আছে, কে কে বলতে পারেন যে এই সমীকরণ থেকে x এর মান কয়টি পাওয়া যাবে? খুব দ্রুত একটু কমেন্ট করুন। গুড গুড, অসাধারণ। ওকে, আমরা দুটি পাবো। দেখেন বাস্তবিক অর্থে আমি যদি একটু সমাধান করি তাহলে দেখবেন যে দুটি পাচ্ছি। কিভাবে? যে এখানে x² + 3x + 2x + 6 = 0। এই ক্ষেত্রে আমরা যদি দেখি x যদি কমন নেই x + 3, আবার যদি 2 কমন নেই তাহলে x + 3 = 0। এখানে x + 3 আবার x + 2, রাইট? তাহলে এখানে x এর এই কনসেপ্টটাও আমি একটু বলি যে এটাকে বলা হয় মূলত, ধরেন a b সমান যদি আপনার 0 হয় সমীকরণে, এটা একটা আইডিয়া। তাহলে আপনি যে কাজটা করতে পারবেন সেটি হচ্ছে a সমান 0 লিখতে পারবেন, আবার b সমানও আপনি 0 লিখতে পারবেন। কথাটা ক্লিয়ার? আমি আবারও বলছি যে a b সমান যদি 0 হয় তাহলে আপনি সমীকরণে a সমানও 0 হবে, b সমানও 0 হবে। তাহলে এটাকে যদি a এটা b ধরি তাহলে এটা সমান 0। তার মানে আমি কিন্তু এটি সমানও 0 লিখতে পারি, রাইট? আবার এটি সমানও আমি কি করতে পারি, 0 লিখতে পারি। অর্থাৎ এই কন্ডিশন অনুসারে আমরা এই দুটোকে সমান সমান কি লিখতে পারি, 0 লিখতে পারি। তাহলে আমরা যদি x কে ওপাশে নিয়ে নেই তাহলে 3 কে, তাহলে -3 একটা x এর মান পাচ্ছি। ওদিকে আমরা দেখা যাচ্ছে এ পাশে -2 পাচ্ছি, রাইট? এবার আমরা শুদ্ধিকরণ করে আমরা এটা প্রমাণ করতে পারি। কিভাবে প্রমাণ করতে পারি চলুন দেখা যাক।
সেটি হচ্ছে যেমন আমরা যদি এখানে ধরেন -3 বসাই, -3 স্কোয়ার, তাহলে প্লাস এখানে 5 -3 প্লাস কি 6 সমান সমান আমার 0 হতে হবে, রাইট? তাহলে এটি হচ্ছে 9, এটি হচ্ছে 3 5 15 আর 6 সমান এত। তাহলে আমরা এই দুটো যদি যোগ করি তাহলে 15 হবে, এটি হচ্ছে 15 সমান 0। তার মানে দেখেন এই পাশে কিন্তু আমার এবার কি আসতেছে 0, এই পাশে আসতেছে কি 0, ব্যাস। অর্থাৎ x এর মান -2 কে বসেও প্রমাণ করতে পারবেন যে এই টোটালটা সমান 0 হবে। তার মানে এটি হচ্ছে সমীকরণের উদ্দেশ্য, যে এত বড় সমীকরণটি সমান সমান আমার 0টা কখন হবে। অর্থাৎ x এর এই দুটো মান বসালে, অর্থাৎ এই সমীকরণের দুটো মূল, এই একটা -3 আর একটা -2, এই একে বসালে আমাদের 0 হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমরা আরো এবার সমীকরণ সমাধানের কিছু বেসিক কনসেপ্ট সম্পর্কে আমরা ধারণা নেব। ওকে, প্রথমত হচ্ছে সমীকরণ সমাধান করতে গেলে আমাদের প্রায় সময় কিছু কাজ করতে হয়, কথাটা ক্লিয়ার? যেমন কিছু কন্ডিশন আছে যেগুলি আমরা প্রায় ফেস করি। যেমন আমি যদি বলি x + 2 সমান সমান আমার কত 7, রাইট? তাহলে এই উদাহরণটি হতে আপনার জন্য একটু জটিল মনে হতে পারে, যা হোক আমি তবু আইডিয়াটি দাঁড় করাচ্ছি। আপনি এই পার্শ্ব আর এই পার্শ্ব কিন্তু সমান, ওকে? আপনি যদি এই পাশে 2 যোগ করেন তাহলে সমীকরণের নিয়ম অনুসারে এই পাশেও যদি 2 যোগ করেন তাহলে মানের কোনো পরিবর্তন হবে না, তারপরেও মানের কোনো পরিবর্তন হবে না। আমি আবারও বলছি যে সমীকরণের বাম পক্ষ ডান পক্ষকে যদি একই সংখ্যা দ্বারা যোগ করেন তাহলেও মানের পরিবর্তন হবে না। যেমন আমরা যদি এখানে মানটা বের করি তাহলে কত হচ্ছে x + 4, এখানে হচ্ছে 9, সুতরাং আমার x সমান সমান হচ্ছে 9 - 4, তার মানে কত 5। এখন যদি এইটুকুকে আমরা সমাধান করি যে x + 2 সমান সমান হচ্ছে 7, সুতরাং x সমান সমান হচ্ছে 7 - 2, তার মানে কি আমার কত আসলো 5। তার মানে আমরা একটা বিষয় মাথায় রাখবো যে সমীকরণের ক্ষেত্রে উভয় পক্ষকে একই সংখ্যা দ্বারা যদি যোগ করি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না, এটি হচ্ছে তার প্রমাণ। ক্লিয়ার? একইভাবে আমরা যদি উভয় পক্ষকে একই সংখ্যা দ্বারা বিয়োগ করি তাতেও মানের কোনো পরিবর্তন হয় না, কথাটা ক্লিয়ার? যেমন আমি এই কনসেপ্টটা যদি আমার মাথায় থাকে তাহলে আমার জন্য যেটা সুবিধা হবে যে আমি পক্ষান্তর না করেও এখানে x এর মানটা আমি বের করতে পারবো। কিভাবে? যে এখানে এই পাশে 2 আছে, এই পাশ থেকে 2 বাদ দিয়ে দিলাম, তার মানে কি x সমান সমান 5। যেহেতু উভয় পক্ষ থেকে আমি একই সংখ্যা বাদ দিলে কোনো সমস্যা নেই। যেমন অনেক সময় আমরা যখন px সমান সমান আমি ধরলাম 12, আমরা কি করি পক্ষান্তর করে আমরা মূলত এটাকে সমাধান করি। x সমান সমান 12, এই পাশে গুণ আছে তাহলে ও পাশে গেলে তার বিপরীতটা হবে, অর্থাৎ ভাগ হবে।
তখন আমরা এটা সমান সমান আমরা কি করি, এভাবে লিখি। কিন্তু আপনি যদি উভয় পক্ষকে একই সংখ্যা দ্বারা গুণ করলেও মানের পরিবর্তন হয় না, একই সংখ্যা দ্বারা ভাগ করলেও মানের পরিবর্তন হয় না, একই সংখ্যা দ্বারা যোগ বিয়োগ করলেও মানের পরিবর্তন হয় না, তাহলে আপনি কিন্তু এই জিনিসটাকে আরও সহজে সমাধান করতে পারেন। কিভাবে দেখবেন, বইগুলিতে অনেক শর্টকাটের সমাধান করে বলে আমরা সমীকরণের অঙ্কগুলো অনেক ক্ষেত্রে বুঝতে পারি না। তার মানে আমি সরাসরি 1 সমান সমান এই পাশে 3 দিয়ে ভাগ করলাম, এই পাশে 3 দিয়ে ভাগ করব, 3 কাটা এখানে কত 4, তার মানে কি আমার উত্তর হচ্ছে এখানে x এর মান 4। কথাটা ক্লিয়ার? আপনি এভাবে চাইলেও করতে পারেন, এভাবে চাইলেও করতে পারেন। এখন মনে করেন যে ধরেন আপনার x/3 আছে, তাই কিনা, এই পাশে আছে 15। তাহলে এই সমীকরণটা আপনি কি করবেন? আপনাকে যে কাজটা করতে হবে, যে স্বাভাবিক নিয়মে আপনি যেভাবে যে কাজটা করবেন সেটা হচ্ছে আড়াআড়ি গুণ করবেন। আড়াআড়ি গুণ করলে আমরা জানি যে কোনো সংখ্যা থাকলে এর নিচে মনে মনে একটা 1 থাকে। কি থাকে? 1 থাকে। আপনি এখানে কি করবেন? সুতরাং x সমান সমান আড়াআড়ি গুণ করলে 3 15 কি হবে আমার 45। অর্থাৎ আপনি কিন্তু এভাবেই সমাধান করবেন। কিন্তু দেখেন, আপনি যদি বেসিক কনসেপ্টটা ভালো করে মাথায় রাখেন তাহলে কিন্তু আর আপনার এই কাজটা করার দরকার নেই। কেন দরকার নেই? লক্ষ্য করেন যে x/3 সমান সমান 15, তার মানে কি, সুতরাং x সমান সমান হচ্ছে 3 পূরণ 45। কারণ এটা জাস্ট ছোট উদাহরণ দেখে হয়তো আপনার কাছে কোনো জটিল মনে হবে না, বড় বড় অঙ্কের ক্ষেত্রে আমাদের এই আইডিয়াটার প্রয়োজন হবে। যে কারণ হচ্ছে দেখেন, উভয় পক্ষে যদি আমি 3 দ্বারা গুণ করি, 3 দ্বারা গুণ মানে তো আমরা বুঝতে পারবো যে উপরেরটা নিচেটা কাটা যাবে। তার মানে কি, নিচে ভাগেরটা সরানোর জন্য 3 দ্বারা গুণ করা মানে কি আলটিমেট এই পাশেও 3 দ্বারা গুণ করা। তার মানে কি, এই কাজটুকু যদি আপনি মনে মনে সেরে ফেলেন তাহলে সরাসরি ওখানে 3 দিয়ে গুণ করে দিলেন। এটা জাস্ট ছোট অঙ্কের ক্ষেত্রে হয়তো এই দুটো সেম লাইন চলে আসছে, কিন্তু অনেক অঙ্কে আপনাকে এটা অনেক হেল্প করবে। কথাটা ক্লিয়ার? তাহলে এই যে আইডিয়াগুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে ইনশাল্লাহ। আমি এত ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো আপনাদেরকে শেখাতে চাই যাতে করে এই বিষয়গুলো লক্ষ্য করে দেখেন, যাদের মানে যাতে আপনার কখনোই ভুল না হয়। আর আমাদের এমন একটা বয়স হয়ে গেছে, এই বয়সে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলি কাউকে জিজ্ঞাসা করতে পারি না, একটু লজ্জা তৈরি হয়। সো আমি আশা করি আমার ক্লাস করার পর যাতে আপনার এই ধরনের কোনো প্রবলেম না থাকুক। ওকে, বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে দ্রুতই ইয়েস লিখে একটু কমেন্ট করুন। খুব দ্রুত কমেন্ট করুন। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা সরাসরি যদি 1 নম্বর সমস্যাটা দেখি। 1 নম্বর সমস্যায় কি বলা হয়েছে? বলা হচ্ছে যে x² - 6x + 9 সমান সমান হচ্ছে আমার 0। যদি 0 হয় তাহলে এই সমীকরণের মূল কয়টি হবে? আমরা এখানে এই ঘাত দেখেই কিন্তু বলে দিতে পারি যে আমাদের এখানে মূল হবে মূলত কয়টা? 2টা। বেশ, এগুলি খুব সহজ অঙ্ক। যেমন তাহলে 2 নম্বরটাও আপনি পারবেন। এখানে মূল কয়টা হবে? যেহেতু ঘাত 2, তার মানে আমার মূলও কয়টা হবে? 2টা হবে। কথাটা ক্লিয়ার? এগুলি ক্ষুদ্র ক্ষুদ্র প্রশ্নও কিন্তু আমাদের পরীক্ষায় এসে থাকে, সো এগুলি এড়িয়ে যাওয়া যাবে না। আপনি হয়তো পারবেন, এটাই হচ্ছে স্বাভাবিক, কিন্তু আপনাকে চর্চার ক্ষেত্রে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এখন সমীকরণের যে বিধিগুলো অলরেডি আমি কয়েকটা আলোচনা করেছি, তারপরেও কয়েকটা বিধি নিয়ে আমি একটু কথা বলি। এগুলি বেসিক আলোচনা, আমার মনে হয় যে কথা বলা উচিত। ওকে, যেমন আমাদের পক্ষান্তর বিধি, যেটা একটু আগে আমি বললাম, যে ধরুন আমার x + 11 সমান সমান হচ্ছে, আমি ধরে নিলাম 21। এখন পক্ষান্তর বিধিটা হচ্ছে ডান থেকে বামে নেওয়া, বাম পক্ষ থেকে ডান পক্ষে নেওয়া, ডান পক্ষ থেকে বাম পক্ষে নেওয়া। কথাটা ক্লিয়ার? যেমন আমি যদি বলি 2x সমান সমান হচ্ছে 14, এরকম একটা সমীকরণ।
অথবা আমি যদি বলি যে এখানে x/7 সমান সমান আমি যদি ধরি 3, কথাটা ক্লিয়ার? অর্থাৎ এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদের একটু বুঝতে হবে। সেটা হচ্ছে পক্ষান্তর বিধিটা হচ্ছে, ধরুন এই পাশ থেকে আমি কি করতে চাচ্ছি, যে 11টিকে ও পাশে নিতে চাচ্ছি। তাহলে ও পাশে যদি 11কে নিতে চান, তাহলে এই পাশে কি আছে, প্লাস চিহ্ন আছে। পক্ষান্তর বিধির একটা বিষয় হচ্ছে বাম পক্ষে প্লাস থাকলে ডান পক্ষে গিয়ে মাইনাস হবে, রাইট? আবার একইভাবে যদি মাইনাস থাকে তাহলে ও পাশে গিয়ে প্লাস হবে। এখানে যদি গুণ থাকে তাহলে ও পাশে গিয়ে ভাগ হবে। আর যদি ভাগ থাকে তাহলে ও পাশে গিয়ে গুণ হবে। এখন গুণ কিভাবে হবে সেই প্যাটার্নটাও আমরা দেখাবো। এখন দেখেন, তাহলে স্বাভাবিকভাবে এখানে আমার 11 আছে, তাহলে x এর মানটা এখানে ওই পাশে গিয়ে আমার তাহলে কত হবে, -11 হবে। সুতরাং সমান সমান হচ্ছে আমার 10। এটি হচ্ছে মূলত আমাদের পক্ষান্তর করা। যেমন আমরা এই পাশে যদি আমরা আরেকটা বিষয় যদি লক্ষ্য করে দেখি, যে এই পাশ থেকেও আমরা ডান পাশে নিতে পারি। কিভাবে ডান পাশে নিতে পারি? যেমন দেখেন, এই পাশে কি আছে, আমার গুণ আকারে আছে। তাহলে ও পাশে গিয়ে আমি বলেছি কি, গুণ থাকলে ও পাশে গিয়ে ভাগ হবে। তার মানে কি, এখানে 2 দ্বারা ভাগ করতে হবে। কথাটা ক্লিয়ার? আবার যদি এ পাশে ভাগ থাকে, ও পাশে গিয়ে কি হবে, গুণ হবে। কিভাবে? যেমন এখানে তাহলে x, তাহলে এই 7 এই পাশে ভাগ আছে, তাহলে ও পাশে গিয়ে কি হবে, গুণ হবে। কথাটা ক্লিয়ার? জাস্ট এই কনসেপ্টটা আপনারা একটু মাথায় রাখবেন। ক্লিয়ার? এখন লক্ষ্য করে দেখেন যে এই কনসেপ্টগুলো নিয়ে যদি আমি আরেকটু কথা বলি, সেটি হচ্ছে, যেমন আমরা অনেক সময় বলে থাকি বর্জন বিধি, অথবা দেখা যাচ্ছে যে মানে যোগ অনেক সময় করে থাকে, অনেক সময় বিয়োগ করে থাকি। এগুলি বিভিন্ন বিধির নাম দেওয়া হয়েছে, আপনার এইসব দরকার নেই। তারপরে আমি একটু নিয়মের স্বার্থে আমি কথা বলতেছি। ধরেন আমরা বইতে প্রায় সময় এমনটা দেখি, যে একটু আগেও আমি কথা বলেছি যে x+3 সমান সমান আমার যদি দেখা যাচ্ছে যে এ পাশে কত থাকে, 18 থাকে, তাই কিনা? আমি উভয় পক্ষ থেকে ধরেন কি করতে চাচ্ছি, 3 বাদ দিয়ে দিতে চাচ্ছি, 3 বাদ দিয়ে যেতে চাচ্ছি। কিভাবে? এই পাশে 3 আছে, এখান থেকেও 3 বাদ দেব, কারণ আমি জানি যে একই মানে উভয় পক্ষ থেকে একই সংখ্যা বিয়োগ করলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা আমি যদি বাদ দিতে চাই, তাহলে আমাকে লিখতে হবে 5x = 15। কেন? কারণ এখান থেকে 3 বাদ দিয়েছি এই পক্ষ থেকে, আর এই পক্ষ থেকে আমি কি করেছি, 3 বাদ দিয়েছি। তাহলে এখান থেকে 3 চলে গেল, এখান থেকে 3 চলে গেল, থাকলো এখানে 15, এটা তো চলেই গেল, তাহলে 5x। এখন যদি কোনো বইতে সরাসরি এই 5x = 15 দেখেন, আমরা অনেক সময় বুঝি না। এখন দেখেন, আমরা একইভাবে ধরেন উভয় পক্ষ থেকে আমি 5 গুণ 5 গুণ করে বাদ দিতে চাচ্ছি, তাহলেও আমি কি করতে পারি, এখানে 5 দিয়ে ভাগ করতে পারি, এখানে 5 দিয়ে ভাগ করতে পারি। তাহলে x = হচ্ছে 3। অর্থাৎ যখন যেভাবে হোক আপনি দ্রুতভাবে চিন্তা করার চেষ্টা করবেন। কথাটা ক্লিয়ার? এইটুকু বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে দয়া করে একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। প্লিজ একটু দয়া করে কমেন্টে জানান। এখানে 5 গুণ হিসেবে ছিল, এখানে এই জায়গায় 5 গুণ হিসেবে ছিল, রাইট? এখানেও আমার 5 গুণ হিসেবে ছিল, আমি যেটাকে বাদ দিয়েছি। এই যে আমি উভয় পক্ষকে ডিরেক্টলি আমি 3 বিয়োগ করে বাদ দিলাম, উভয় পক্ষে আমি 5 দিয়ে ভাগ করে বাদ দিলাম। এই যে দুই পক্ষ থেকে গুণ করে বাদ দেওয়া, অথবা ভাগ করে বাদ দেওয়া, অথবা যোগ করে বাদ দেওয়া, এই বাদ দেওয়াটাকেই বলা হয় কি, বর্জন বিধি। কি বলা হয়? বর্জন বিধি। যেমন আমি যদি স্বাভাবিকভাবে এখানে যদি বিষয়টা এমন বলি যে 5x - 3 = হচ্ছে 15, তাই কিনা?
আমি চাচ্ছি যে উভয় পক্ষ থেকে আমি মানে এই 3টাকে বাদ দিতে চাচ্ছি। 3 তো আলটিমেট বাদ দেওয়া যাবে না, ওপাশ থেকেও আমাকে 3 বাদ দিতে হবে। তাহলে ওপাশ থেকে 3 বাদ দিতে গেলে আপনাকে কি করতে হবে, এই পাশে আপনার 3 যোগ করতে হবে, এই পাশেও 3 যোগ করতে হবে, তাহলেই তো বাদ দিতে পারবেন। কারণ এটা হচ্ছে কি মাইনাস, তার মানে আমরা জানি -3 আছে, তাহলে +3 হলে এই পাশে বাদ যাবে। আলটিমেট তাহলে এখানেও +3 লাগতে হবে, তাই কিনা? তাহলে তাই যদি হয় তাহলে সরাসরি কিন্তু আমরা 5x সমান কি লিখতে পারি, আমরা সরাসরি 18 লিখতে পারি। কথাটা ক্লিয়ার? এই যে আমি যোগ করে হলেও যে বাদ দিলাম, এটাও কিন্তু বর্জন বিধি। বর্জন বিধি হচ্ছে উভয় পক্ষ থেকে যোগ বিয়োগ গুণ করে কিছু একটা বাদ করে দেওয়া, এটাই হচ্ছে মূলত বর্জন বিধি। এবার আশা করি বুঝতে পেরেছেন। এগুলি আমি যা করাচ্ছি সবই অঙ্ক, আপনারা শুধু শুধু মানসিকভাবে এতটা অস্থির হয়েন না। আমি মূল অঙ্কে যখন যাব তখন তো সবই আলোচনা হবে, সারাক্ষণ শুধু এই বিষয়গুলো নিয়েই কথা হবে, তাই না? আমি এখন যা বলতেছি এটাও স্বাভাবিকভাবে অঙ্ক, আপনি একে অন্যভাবে নেন না, সবই অঙ্ক। লক্ষ্য করুন যে এই জায়গাটায় আমরা কি, আরেকটা বিষয় একটু বলি, আমাদের আর গুণন করতে হয় প্রায় সময়, কথাটা বুঝতে পারছেন কিনা? আর গুণনটা মূলত কি, কথা বুঝতে পারছেন কিনা? আর গুণনটা হচ্ছে, ধরেন আমাদের দুটো ফ্র্যাকশন থাকলো, এটা একটা ফ্র্যাকশন, এই পাশে ধরেন এটি একটি ফ্র্যাকশন। ও হ্যাঁ, এখানে আরেকটা বিষয় আমি কথা প্রসঙ্গে বলে নিই, এমন একটা উদাহরণ নিয়ে ফেলেছি যেটা খুব আমার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে, একে আমি আবার একটু লিখে নিচ্ছি। ওকে, আর গুণন বিধি বোঝানোর পূর্বে এটাকে আমি আবার একটু লিখে নিচ্ছি। দেখেন, আমরা এটি সমান কিন্তু সরাসরি কি লিখতে পারি, সুতরাং 1 সমান 7 লিখতে পারি। 1 সমান কি লিখতে পারি, 7 লিখতে পারি। কেন 1 সমান 7 লিখতে পারি? কারণ হচ্ছে এটাও হচ্ছে একটা বর্জন বিধি। বর্জন বিধি কি? বর্জন বিধি হচ্ছে যে আমি উভয় পক্ষ থেকে হর দুটো বাদ দিতে পারি, এখানেও হর বাদ দিতে পারি, এখানেও হর বাদ দিতে পারি। অর্থাৎ উভয় পক্ষে হর যদি একই হয় আমি কিন্তু দুটোই বাদ দিয়ে দিতে পারি। একইভাবে উভয় পক্ষে যদি লব একই হয় আমি সেটাও কি করতে পারি, বাদ দিতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে এই জায়গায় দুটো হরকে আমি কিভাবে বাদ দিলাম, আমি ঠিক আছে বাদ দিতে পারলাম, এটাও কিন্তু আমাদেরকে বর্জন বিধি। যেমন আপনি যদি উভয় পক্ষকে 3 দ্বারা গুণ করেন, তাই কিনা? উভয় পক্ষকে যদি মানে প্রথমত হচ্ছে ধরেন 3 দ্বারা যদি হিসাব করেন, তাহলে আপনি এটা কি করতে পারেন উভয় পক্ষে, তাহলে এটা এটা কেটে দিতে পারেন, রাইট? এটা এটা কি করতে পারেন, কেটে দিতে পারেন, তার মানে কি 1 সমান 7 হতে পারে। আপনি চাইলে এভাবেও চিন্তা করতে পারেন। আবার যেমন আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছিলাম যে আর গুণন বিধি, মানে আর গুণন বিধিটা কি মূলত, যে এই আড়াআড়ি ভাবে গুণ করা, আড়াআড়ি ভাবে কি করা, গুণ করা, অর্থাৎ এই এটি লব এটি হরের সাথে গুণ করা। দেখুন এখানে হচ্ছে 3x আর এখানে হচ্ছে 3 × 7, রাইট? এটি হচ্ছে আর গুণন, তার মানে এখানে আমাদের আস্তে আস্তে 3x = 21। আপনি তারপর যথারীতি অঙ্ক করতে পারেন, অথবা এখানে দুই টাইপের লাইন লিখতে পারেন। একজনে হয়তো সরাসরি 1 সমান কি করতে পারেন, সরাসরি 1 সমান আপনি 7 লিখতে পারেন, রাইট? আবার কেউ হয়তো চাইলে আপনি কি করতে পারেন যে না আমি এভাবে না করে এভাবে করি, যে এই লাইনের পর এই লাইন লিখবো, x আছে তাহলে এই পাশে গুণ আসছে, ওই পাশে গিয়ে কি হবে, ভাগ হবে। তার মানে আপনি এভাবে চাইলেও x এর মান বের করতে পারেন, উভয় পক্ষ বর্জন বিধি অনুসারে বাদ দিয়েও আপনি বের করতে পারেন। ক্লিয়ার? আমার মনে হয় যে মোটামুটি মৌলিক আইডিয়া শেষ। লাস্ট একটা আইডিয়া নিয়ে আমরা কথা বলবো, এই আইডিয়াটি খুবই গুরুত্বপূর্ণ, আমাদের বিভিন্ন সময় দরকার হবে। ক্লিয়ার? সেটি হচ্ছে যে ধরেন আমাদের 5x = 2 ধরেন 7 বলতে পারি, অথবা আমি 5x = 2 ধরেন x + 3 এভাবেও লিখতে পারি। অর্থাৎ লক্ষ্য করে দেখেন যে এই যে বিষয়টা, এটাকে আপনি চাইলে এটা কি আপনার বাম পক্ষ, এটি কি আপনার বাম পক্ষ,
এটি হচ্ছে কি আপনার ডান পক্ষ। ক্লিয়ার? এখন বাম পক্ষ ডান পক্ষকে টোটালটাই আপনি চেঞ্জ করতে পারেন, টোটালটাই চেঞ্জ করতে পারেন। অর্থাৎ সরাসরি আপনি 7 বাম পক্ষে নিতে পারেন, এই পুরোটাই 5x = 2 এটাকে ডান পক্ষে নিতে পারেন, যেটা আমি বিশেষ করে বর্গের সূত্রাবলী চ্যাপ্টারে প্রায় সময়ই করতে চেয়েছি, কিন্তু করার সাহস পাইনি অনেক দুর্বল শিক্ষার্থীর কারণে, যারা মোটামুটি বুঝতে পারেননি। কথাটা ক্লিয়ার? যাদের বুঝতে সমস্যা হবে, অর্থাৎ আমি চাইলে ডিরেক্টলি এটাকে উল্টে কাজটা করতে পারি। এটাই হচ্ছে আমার কি প্রতিসাম্য বিধি। তাহলে মোটামুটিভাবে আমরা সবকটারই কথা বললাম, আশা করি এগুলি নিয়ে সমস্যা হবে না। আমি সরাসরি একটু অঙ্কে যেতে চাই, তার আগে আমি একটু জিজ্ঞাসা করতে চাই এতটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত একটু কমেন্ট করুন প্লিজ। আরেকটি কমেন্ট আমাকে করবেন, সেটা হচ্ছে যে আমি এই যে ক্লাসটি, এই ক্লাসটি সম্পূর্ণ বেসিক ক্লাস, এখানে আমি ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্কগুলোও করতে চাচ্ছি। এই ব্যাপারে আপনাদের মতামতটাও জানতে চাচ্ছি, যে আপনারা আসলে আগ্রহী যদি থাকেন তাহলে এস লিখে কমেন্ট করুন। ওকে, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা সরাসরি অঙ্কে চলে যেতে চাচ্ছি, চলুন সরাসরি অঙ্কে চলে যাই। সহজ অঙ্ক দিয়ে শুরু করি। 3 নম্বর অঙ্কটাই দেখেন। 3 নম্বর অঙ্কে এখানে কি বলা হচ্ছে, 4y - 5 2y - 1। ওকে, এখন আপনি এই জায়গায় প্রথমত ছোটো ছোটো কাজগুলি করে নেবেন, যে এখানে এই দুটোকে এক পাশে রাখবেন, এই দুটো, এটা স্বাভাবিক যে আপনি যেহেতু এখানে অজানা রাশি, অর্থাৎ চলক হচ্ছে মূলত কি ওয়াই, তার মানে ওয়াই এর মানটা আপনাকে বের করতে হবে। এখন ওয়াই এর মানটা বের করতে হলে তাহলে চলক যার যার সাথে আছে, মানে যে দেখেন এই যে এখানে এর সহগ হচ্ছে কি এটা 4, অর্থাৎ এদেরকে একসাথে করবেন, তাহলে 4y - 2y, আর ও পাশে গিয়ে -5 হয়ে যাবে +5। ওকে, তারপর আপনি এই পাশে পেলেন 2y, আর ও পাশে পেলেন কত 4। এখন এই জায়গায় আপনি দুভাবে সমাধান করতে পারেন। একটা সমাধান হচ্ছে নর্মালি আপনি 4কে 2 দিয়ে ভাগ করেন, 2 হবে। আরেকটা সমাধান হচ্ছে আপনি কি করেন, যে অথবা আপনি সরাসরি ওয়াই এই পাশে 2 দিয়ে ভাগ করে দেন, মনে মনে এই পাশে ভাগ করে দেন, তাহলে 2 কাটা এখানে, তাহলে ওয়াই সমান কত হবে 2। অর্থাৎ দুভাবে আপনি চর্চা করবেন যাতে খুব দ্রুত অঙ্ক করতে পারেন। তাহলে এই লাইনটা হচ্ছে বর্জন বিধি, আর এটা হচ্ছে পক্ষান্তর করা। কথাটা ক্লিয়ার? ওকে, আমরা এই ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্কগুলোর ভিতর দিয়ে মূলত আইডিয়া ডেভেলপ করব। ওকে, এরপর তাহলে আপনারা 4 নম্বর অঙ্কটি দেখুন, যে 4 নম্বর অঙ্কে এখানে কি বলা হয়েছে। 4 নম্বর অঙ্কে আমার বলা হয়েছে 2z মাইনাস এখানে কি বাই 3z/6, তারপর আমার এখানে কত আছে -3/4। এখানে আরেকটা আইডিয়া আমি একটু বলি, সেটা হচ্ছে অনেকেই এটা বুঝতে পারেন না, যে আমাদের মাইনাসের যে কনসেপ্টটা, তাই না, মাইনাসের কনসেপ্টটা যদি দেখেন এখানে -3/4 আছে, আমি কিন্তু এটার সমান এভাবেও লিখতে পারি -3/-4, অথবা -3/4 এটা সমান এভাবেও কিন্তু আমি লিখতে পারি। অর্থাৎ আমি যে কনসেপ্ট, আমাদের এই কনসেপ্টটা অনেক সময় দরকার হতে পারে, যে এই মাইনাসকে এখানেও নিতে পারি, এখানেও নিতে পারি, অথবা দেখা যাচ্ছে যে আমি এই দুভাবেই লিখতে পারি, এতে কোনো সমস্যা নেই। কথাটা ক্লিয়ার? ওকে, এখন আসেন যে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে এই টাইপের যখনই ফ্র্যাকশনের অঙ্ক থাকবে, তখন আমাদের কাজ হচ্ছে লসাগু করে নেওয়া, যে এই অংশ লসাগু করে নেব, করে নিয়ে একটা বানিয়ে তারপর আড়াআড়ি আমরা গুণ করব।
তাহলে লসাগু যদি করি তাহলে স্বাভাবিকভাবে এখানে লসাগু কত হবে 6, আমার লসাগু কত হবে, আমার 6 হবে। কথাটা ক্লিয়ার? ওকে, দেখেন লসাগু যদি 6 হয় তাহলে আমরা এখানে কত হবে 2 2 4 জেড, রাইট? এখানে 1, তার মানে কি শুধুমাত্র জেড, -3/4। এখন লক্ষ্য করে দেখেন যে এই জায়গায় আমরা 4 জেড থেকে একটা জেড গেলে আমাদের থাকবে কি 3 জেড, 6, তাহলে এখানে কত -3/4। ওকে, এবার তাহলে 3 4 12 জেড হবে, আর এখানে হবে, আমি যদি আড়াআড়ি গুণ করি, কি করি আড়াআড়ি যদি গুণ করি তাহলে 3 6 18 হবে। ক্লিয়ার? 3 6 যদি 18 হয় তাহলে আমরা কি করব, এখানে জেড সমান সমান আমরা যে কাজটা করতে পারি সেটি হচ্ছে একটু লক্ষ্য করে দেখুন যে 12কে ওপাশে নিতে পারি। ওপাশে যদি নেই তাহলে, অথবা আমি মানে দুই পাশ থেকে যতটুকু বাদ দেওয়া যায় সেটা বাদও দিতে পারি। ওকে, সেটাও তো আমাকে ভাগ করেই করতে হবে। তাহলে 6 দুগুণে 12, 3 6 18, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত -3/2, এটি হচ্ছে মূলত আমাদের উত্তর। এখন দেখেন এই জায়গায় কিন্তু আপনার একটা জটিলতা তৈরি হতে পারতো। কিভাবে? যে এটা আপনি এই নিচে দিয়েও আপনি সমাধান করতে পারেন, এটা সমস্যা নেই। অনেকে হয়তো ভাবতে পারেন যে এখন তাহলে কিভাবে গুণ করব, গুণ এটা মাইনাস ধরবো না এটা মাইনাস ধরবো, এটা কোনো সমস্যা না। যদি বুঝতে পারেন দ্রুত একটু এস লিখে কমেন্ট করুন প্লিজ। যদি অঙ্কটা বুঝতে পারেন দ্রুতই এস লিখে কমেন্ট করুন। পাঁচ নম্বরটা আপনারা পারবেন যে কোনো রাশিকে বাম পক্ষ থেকে ডান পক্ষ বা ডান পক্ষ থেকে বাম পক্ষ আনতে হলে চিহ্নের পরিবর্তন করা হয়, এটা মূলত পক্ষান্তর পদ্ধতি। এ ব্যাপারে আমরা আগেই কথা বলেছি। ওকে, তাহলে আমরা যদি এবার 6 নম্বর অঙ্কটা দেখি, 6 নম্বর অঙ্কে আমার কি বলা হয়েছে? 6 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে 3x x ব্র্যাকেট +3 ইন্টু x +3 সমান সমান 0। এখন এই অঙ্ককে আপনাকে সমাধান করতে হবে যে এই অঙ্কে আপনার এখানে অজানা রাশির চলক হচ্ছে x, তার মানে আপনাকে x এর মানটা বের করতে হবে। ওকে, দেখেন তাহলে আমরা এখানে কি করব, আমরা প্রথমত দেখুন x এর মান যদি বের করতে চাই তাহলে তো আমাকে এখানে দুইভাবে চিন্তা করতে পারি। যাই হোক, আমি সহজভাবে দেখি, এটার সাথে এটা গুণ করে একাকার করে ফেলেন, তাহলে সুবিধা হবে। একাকার করে ফেললে আপনি একটা সুবিধা পাবেন, যেমন এখানে 3 + x আছে, এটা তো প্লাস চিহ্ন, তাহলে 3 + x এটা হলে 3x হচ্ছে। তারপর দেখেন যদি এখানে গুণ করেন তাহলে এটা 9 হচ্ছে, রাইট? যদি 9 হয় তাহলে স্বাভাবিক নিয়মে এখানে 3 আছে, এই দুটো আপনি যদি যোগ করেন তাহলে আপনার হবে 4x, আর এই পাশে যদি এটা যোগ করেন তাহলে আপনার হচ্ছে 12, রাইট? আপনি চাইলে এখানে একটা কাজ করে ফেলতে পারেন, কাজটা হচ্ছে যে সরাসরি এখানে 4 কমন নিতে পারেন যদি আপনি মনে করেন, না মনে করলেও সমস্যা নেই, ও পাশে আপনি 12 নিয়ে গেলেন, এখানে যদি 4 কমন নেন তাহলে কি হবে x প্লাস আমার কি হচ্ছে 3 হচ্ছে। আমি জাস্ট অঙ্কের প্রসঙ্গে আমি বিষয়গুলো নিয়ে কথা বলতেছি, কিন্তু আপনি এগুলি মানে আপনার মতো করেও আপনি কি করতে পারেন, সমাধান করতে পারেন। কথাটা ক্লিয়ার? যেমন আমি -12 ওই পাশে নিয়ে নিতাম, তাও হতো। মানে এটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়, আপনি যেভাবে চান সেভাবেই চাইলে কি সমাধান করতে পারেন। তবে আপনি অপশনের দিকে যদি খেয়াল করেন, সমস্যা নেই, আমাদের অপশনে
এটা সমস্যা হবে না। দেখেন, তাহলে আপনি চাইলে এটাকেও এই পাশে নিয়ে সমাধান করতে পারেন, আমরা নর্মালি করব, যদি এতে করে আমি একটা অতিরিক্ত নিয়ম নিয়ে কথা বলতে পারবো। তাহলে এই যে 4 আছে, x+3 রেখে এটা যদি ও পাশে ভাগ করে দেন, তাই কিনা, তাহলে এটার রেজাল্টটা কি হবে, আমাদের এখানে রেজাল্টটা হবে 0। কি হবে? 0। অর্থাৎ x+3 = আমার হয়ে যাচ্ছে 0। ক্লিয়ার? এখন যদি এই জায়গায় x এর মান বের করেন তাহলে সরাসরি হচ্ছে -3, একটা বিষয়। আর যদি আপনি এখান থেকে সমাধান করতেন তাহলে কি ছিল, 4x + 12 0, তাহলে 4x = কি -12, সুতরাং x হচ্ছে -12/4, তার মানে কত, -3। আপনি যে কোনোভাবে চাইলে সমাধান করতে পারেন, অর্থাৎ আপনার একটা অঙ্কের বিভিন্ন উপায়গুলি আপনি দেখবেন যে কিভাবে করলে আপনি দ্রুত সমাধান করা যায়, কিন্তু ক্যালকুলেশন উপায় অথবা টেকনিকটা সব ওয়েটাই আপনার জানা থাকা উচিত। ওকে, এবার তাহলে আমরা পরের অঙ্কটাতে যাচ্ছি। ওকে, এখানে আমাদের 7 নম্বর অঙ্কটা, 7 নম্বর অঙ্কটাও সেম, আপনারা এটা করে নেবেন। 8 নম্বরটাও সেম, এটা করে নেবেন। এখানে আমরা 4 নম্বর অঙ্কের আইডিয়াটাও সেম, মাত্রই আমি সমাধান করলাম, অর্থাৎ প্রথম উপায় যেটা সমাধান করেছিলাম, এখানে জাস্ট এই উপায়টা নিয়ে এই কারণে কথা বলেছিলাম যাতে আপনি আপনার বুঝতে সুবিধা হয়। x - 2/3 = কত, 0। ওকে, আমি বলেছিলাম যে এটাকে ওপাশে নিয়ে ভাগ করে দেন, তাহলে x - 2/3 = 0 হবে। সুতরাং এখানে x = 2/3, তার মানে দেখেন আইডিয়া নিয়ে সরাসরি পরীক্ষায় প্রশ্নে চলে আসছে। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। 10 নম্বরটা আপনারা পারবো, 10 নম্বরটা পারবেন, 11 নম্বরও পারবেন। আসলে এগুলি এত ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্ক যে একটু আপনারা একটু কমেন্টে জানান যে এই অঙ্কগুলো আমরা অন্তত হোমওয়ার্ক হিসেবে রাখতে পারি, পরে যদি সমস্যা হয় প্রবলেম সলভ ক্লাসেও সে নিয়ে কথা বলতে পারি। আপনারা একটু কমেন্টে জানাতে পারেন, আর যদি মনে করেন না এগুলি সলভ করে যাই, সমস্যা নেই, আমি সলভ করতে থাকি। দ্রুত একটু কমেন্ট করুন। হোমওয়ার্ক থাক, ওকে, তাহলে এখানে হোমওয়ার্ক থাক। তবে দেখেন 14 নম্বর অঙ্কটা একটু আমি করে দিই। 14 নম্বর অঙ্কটাকে একটু ভিন্ন টাইপের মনে হচ্ছে। 14 নম্বর, তো তারপরে আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। দেখেন 14 নম্বর অঙ্কে আমার বলা হচ্ছে যে √x+3 = √x + √3। এখন এখানে আমাদের x এর মানটা বের করতে হবে। কি করতে হবে? আমাদের x এর মানটা বের করতে হবে। আপনাদের এখানে একটা বেসিক জানতে হবে যে প্রায় সময় আপনার অঙ্কে এখানে দেখেন এটা পুরোটার উপর √, আর এটা হচ্ছে আলাদা আলাদা, রাইট? যে অবস্থায় থাক, আমাদের এখানে x এর মান বের করতে গেলে অবশ্যই √x কে আমাদের √ মুক্ত করতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। আমাদের √x কে কি করতে হবে? √ মুক্ত করতে হবে। এখন মনে করেন যে কোনো সংখ্যাকে আপনি কিভাবে √ মুক্ত করবেন, সেটাকে যদি বর্গ করেন তাহলে √ মুক্ত হয়। সেটাকে যদি কি করেন, বর্গ করলে √ মুক্ত হয়। এটাকে আমি প্রায় সময় বলে থাকি যে ধরেন এখানে √ বলতে এর মানটা হচ্ছে হাফ, আর উপরে আছে 2, তাহলে এর সাথে তো এটা গুণ হবে, হাফের সাথে যদি 2 গুণ হয় এটা কাটা যাবে, তারপর √ মুক্ত হয়। আবার অনেক সময় দেখা যাচ্ছে x = √x কিভাবে লিখবেন, সেটা হচ্ছে অর্থাৎ এখানে যা পাওয়ার থাকবে তার দ্বিগুণ করতে হবে। এটিও আমাদের সূচকে লাগবে যে ধরেন x আছে, এটা সমান যদি আপনি এর উপর যদি √ দিতে চান তাহলে এখানে পাওয়ার কি আছে 1,
তাহলে এটাকে কি করতে হবে, এই পাওয়ারটাকে দ্বিগুণ করতে হবে, কারণ এদিকে নিচে নেমে আসলেন আর ওদিকে পাওয়ারটাকে দ্বিগুণ করতে হবে। ক্লিয়ার? যেমন আমি যদি একটা আইডিয়া বলি, ধরেন একে যদি আপনি বর্গমূলে আনতে চান, তাহলে বর্গমূলে আনলে আপনি নিচে গেলেন, তাহলে একইভাবে এটার কি করতে হবে, আপনাকে দ্বিগুণ করতে হবে। কি করতে হবে? দ্বিগুণ করতে হবে। তাহলে এটা সমান সমান দাঁড়ালো কত, রুট ওভার এখানে 4। ওকে, তাহলে এটা সমান এটা। আপনারা একটু একটা সমাধান করেন দেখি, এটা সমান রুট ওভার কত হবে, একটু সমাধান করেন দ্রুত, একটু কমেন্টে জানিয়ে দেন যে এখানে পাওয়ার কত হবে, রুট ওভার এক্স এর পাওয়ার কত হবে, খুব দ্রুত কমেন্টে জানান। খুব দ্রুত কমেন্টে জানান যে এটা সমান আমরা কত লিখতে পারবো, এটার উপর পাওয়ার কত দিতে হবে, অর্থাৎ আমার এটার উপর পাওয়ারটা কত দিতে হবে। খুব দ্রুত কমেন্ট করুন। ওকে, থ্যাংক ইউ। তার মানে হচ্ছে আমাদের এটার দ্বিগুণ করতে হবে, এটা দ্বিগুণ যদি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আরও 2 গুণ করতে হবে, তাহলে ব্যাপারটা দাঁড়াবে কত, 6। তার মানে এটা সমান আমরা এটা লিখতে পারি। এই আইডিয়াটা আপনার কাছে অনেক ক্ষুদ্র মনে হলেও আমাদের অনেক যারা মোটামুটি গণিত পারে তাদেরও অনেক সময় সমস্যা হয়ে যায়। ওকে, যাই হোক, এবার আসুন মূল অঙ্কে আসা যাক। মূল অঙ্কে আমরা যদি এটা করতে চাই তাহলে উভয় পক্ষকে একই কাজ করতে হবে, কারণ উভয় পক্ষ গুণ করেন, ভাগ করেন, বর্গ করেন, ঘন করেন, সব উভয় পক্ষকেই করতে হবে, নচেৎ মানের পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা যে কাজটা করতে পারি, এই উভয় পক্ষকে বর্গ করে নেব। এখন উভয় পক্ষকে বর্গ করলে এখানে দেখেন এটা কিন্তু বর্গমুক্ত হয়ে যাচ্ছে, আমি সরাসরি এটা সমান এটা কাটলাম, তাহলে এই মাঝখানের টুকু শুধু থেকে যাচ্ছে, রাইট? এখন সমস্যাটা হচ্ছে এই জায়গাটায় যে এটা a প্লাস বি হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, তার মানে কি a প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে যাচ্ছে এখানে, রাইট? এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়লেও লাভ আছে, কারণ a কে তো আমরা বর্গ করব, তাই কিনা, 2ab, আবার b কেও বর্গ করব, তার মানে বর্গ করলে আমার আলটিমেট আবার কি হয়ে যাবে, রুট ওভার উঠে যাবে। তাহলে লক্ষ্য করে দেখেন যে এ পাশে তাহলে আমি যদি বর্গ করি তাহলে এটা হবে 2 রুট ওভার এক্স, তারপর রুট ওভার 3, তারপর প্লাস কি রুট ওভার 3 বর্গ। ক্লিয়ার? এবার তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, পরের যদি লাইনটা ধরেন রুট এক্স প্লাস 3 রেখে দেন, তাহলে এটা কিন্তু কাটা যাচ্ছে, এটা যদি কাটা যায় তাহলে এখানে থাকবে কি এক্স, তারপর এই জায়গাটাই একটা ফ্যাক্ট, এটা ওই অবস্থায় রেখে দেন 2 রুট ওভার এক্স রুট ওভার 3, এখানে আসতেছে কত, 3। ক্লিয়ার? এবার আপনার কাজ হচ্ছে কি করা, যে এই জায়গায় ডান পাশ বাম পাশ নিয়ে, যেমন আমি এখানে বর্জন বিধি যদি অনুসরণ করি, বর্জন বিধি অনুসরণ করলে আমি এ পাশে প্লাস সাইন, এ পাশে প্লাস সাইন দিয়ে 3 কে বাদ দিয়ে দিতে পারি, রাইট? একইভাবে এই পাশে এক্স আর এই পাশে এক্সও বাদ দিয়ে দিতে পারি, বাদ দিলে এই পাশে থাকবে 0 আর এই পাশে থাকবে 2 রুট ওভার এক্স 3। কথা বুঝতে পারছেন কিনা? এটা থাকবে। ক্লিয়ার? তাহলে লক্ষ্য করে দেখেন যে এই জায়গায় ফাইনালি কি দাঁড়াচ্ছে, আপনি বর্জন বিধি অনুসরণ করতে পারেন অথবা নাও পারেন। আমি বললাম যে বর্জন বিধি অনুসরণ করলে এখানে এক্স এক্স বাদ দিতে পারি, তবে উভয় পক্ষকে ডিরেক্টলি বাদ দিতে গেলে দেখবেন সেম সাইন লাগবে, এটা প্লাস হলে এটা প্লাস, এটা প্লাস হলে এটা প্লাস, এটা মাইনাস হলে এটাও লাগবে, এটা মাইনাস হলে ওটাও মাইনাস লাগবে, সেম সাইন ছাড়া একসাথে বাদ দিতে পারবে না বর্জন বিধিতে। তাহলে আমি ওভাবে গিয়ে এভাবে ডিরেক্টলি লিখতে পারি, কিন্তু আমি ওসব বাদ দিলাম, বাদ দিয়ে যদি স্বাভাবিক নিয়মে অঙ্কটা সমাধান করি তাহলে দাঁড়াচ্ছে এক্স প্লাস, আমি এই পুরোটাই মানে করি, পক্ষ চেঞ্জ করি, ওকে, প্রতিসাম্য যেটা, তাহলে পুরোটাই যদি পক্ষ চেঞ্জ করি তাহলে এক্স প্লাস 2 রুট ওভার এক্স রুট ওভার 3 প্লাস 3, তাহলে পুরোটাই এক্স প্লাস 3। এবার আমি এই এক্স প্লাস 3 কে ওপাশে নেব, তাহলে 2 রুট ওভার এক্স রুট ওভার 3 ওপাশে যদি নেই, অলরেডি আমার কি আছে, এইটা আছে, তাহলে এটা গিয়ে কি হবে, মাইনাস হবে,
এটা গিয়ে কি হবে, -3 হবে। আপনি হয়তো ভাবতে পারেন যে এত সহজ অঙ্ক নিয়ে এত কথা বলছি কেন। আসলে এত কথা বলছি না, এই প্রত্যেকটা জায়গায় যে আমি এক একটা করে আইডিয়া সেট আপ করতে পারতেছি এই কারণে কথা বলতেছি। বিষয়টা এমন না যে আপনারা অঙ্কটা পারবেন না এই জন্য আমি কথা বলছি। আসলে প্রতি মুহূর্তে আমার উদ্দেশ্য থাকে একটা অঙ্ক করার পিছনে যে ওখানে নতুন কোনো আইডিয়া শেয়ার করা যায় কিনা। কথাটা বুঝতে পারছেন কিনা? নতুন কোনো আইডিয়া শেয়ার করা যায় কিনা। এবার লক্ষ্য করেন যে এই জায়গাটায় এবার আমরা যদি আগাই তাহলে কি হবে। এখানে আমাদের কাজ হচ্ছে এবার এটা বাদ, এটা বাদ, তাহলে ও পাশে গিয়ে 0 হবে। কি হবে? এই পাশে আমার 0 হচ্ছে, এই পাশে 0 হচ্ছে, আর এই পাশে আমার থেকে যাচ্ছে কি 2√x, এটা থেকে যাচ্ছে। এবার আসুন, এক পক্ষ 0 হলে এই পাশে গুণ তো আছে, তার মানে আমি আপনাদের আরেকটু একটা আইডিয়া শেয়ার করছি, এটি আপনারা মাথায় রাখবেন। ধরেন আমার এ বি সি সমান 0, ধরেন এ বি এক্স সমান, তাই না? আমি এক্স এর মানটা বের করব, তাহলে সুতরাং সরাসরি আমি 0 লিখতে পারি। কারণ হচ্ছে ধরেন আমি এটা একবার ভাগ দিলাম, তাহলে এ এক্স সমান 0/b হলো, তাহলে পরে গিয়ে কি হলো, এটা সমান 0 হলো। আবার এ কে দিয়ে ভাগ দিলাম, তার মানে কি 0 হলো। তাহলে ডিরেক্টলি আমি কি, এটা যদি গুণ অবস্থায় থাকে, কি অবস্থায় থাকে, গুণ অবস্থায় যদি থাকে, তাহলে সরাসরি ওই 1 সমান সমান আমি 0 লিখতে পারি। তাহলে লক্ষ্য করেন যে এখানে ঠিক আছে, আমি এই জায়গাটায় √x সমান সমান আমি 0 লিখলাম। ওকে, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলেও 0 আসবে, √3 দিয়ে ভাগ করলেও 0 আসবে। এখন ঘটনা হচ্ছে আমাদের তো এখনো x √ মুক্ত হলো না। মুক্ত না হলে তো কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে 0কে বর্গ করলে 0ই আসে। এখন উভয় পক্ষকে আপনি বর্গ করে দেন, উভয় পক্ষকে যদি বর্গ করে দেন, সুতরাং x সমান সমান কত হবে, 0 হবে। বলেন বুঝতে পারছেন কিনা? যদি বুঝতে পারেন খুব দ্রুতই ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। ওকে, দেখেন আমি এই নিচের যে লাইনটা, এই লাইনটাকে আমি শর্টকাট যদি না করি তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এখানে আছে, এটা উপরে তুলে নিচ্ছি, এটি সমান 0। তাহলে আমি এটাকে দিয়ে ভাগ দিই, √x √3, তাহলে ভাগ দিই, তাহলে এটাও কি হবে, 0 হবে। এখন এটাও আমার 0 হবে, অথবা আমি ডিরেক্টলি দুটো নিয়েই ভাগ দিই, 2 × √, অর্থাৎ এটা এবং এটা একসাথে যেহেতু গুণ, দুটো নিয়ে একসাথে ভাগ দিই। যদি ভাগ দিই তাহলে এটা রেজাল্ট 0। তাহলে এবার আমরা কি করব, x এর মান বের করতে গেলে এটাকে বর্গ করব, বর্গ করলে তাহলে আমাদের এটা কাটা যাচ্ছে, তার মানে কি x সমান 0। আশা করি এবার বুঝতে পেরেছেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন প্রয়োজনে আবার একটু ভিডিওটা দেখে নেবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। মোটামুটি বেসিক সবই আলোচনা করা হয়ে গিয়েছে। এবার আসুন আমরা একটু সামনে আগাবো। আমরা সরাসরি চলে যাব আপনাদের যে অবস্থান সেটার ক্ষেত্রে কয়েকটা বেসিক অঙ্ক মনে হয় করতে হবে বলে মনে হচ্ছে। লক্ষ্য করুন, যেমন 27 নম্বর অঙ্কটা, আসলে এই অঙ্কগুলো আমি করতাম না, আপনাদের অবস্থানের কারণে করতে হচ্ছে। এটি সমান যদি আমার কি হয়, 0 হয়,
তাহলে মনে করবেন যে এখানে সরাসরি আড়াআড়ি গুণ করলে জিরোর সাথে যাই গুণ করবেন সেটার রেজাল্ট কি হবে, জিরোই হবে। তাহলে x+4 সমান সমান আমার, আমি একদম ডিটেলস লিখতেছি, এটা মূলত হচ্ছে যারা দুর্বল আছেন যাতে তাদের সমস্যা না হয়। তাহলে x সমান সমান ওপাশে যদি যায় তাহলে -4। ওকে, এবার আসেন আমরা 28 নম্বর অঙ্কটা। 28 নম্বর অঙ্ক, এটা তো অবশ্যই আপনি পারবেন, তারপরও আমি সমাধান করতেছি, কারণ হচ্ছে আমি চাই না যে আপনারা কোনো ধরনের কনফিউশন নিয়ে যান, অথবা দেখা যাচ্ছে যারা বেসিক শিখতে আসছেন তাদের আবার কোথাও দৌড়াতে হোক। দেখেন 28 নম্বর অঙ্ক, 28 নম্বর অঙ্কে বলা হচ্ছে এখানে 9x আছে, তারপর 5x আছে, 1/3 আছে। তাহলে এই জায়গাটায় আপনি কি করবেন? এই জায়গায় একটা নিয়মই হচ্ছে আপনি আড়াআড়ি গুণ করেন, আর আপনি যদি আড়াআড়ি গুণ করেন তাহলেই কিন্তু সমস্যাটার কি হয়ে যাচ্ছে, সমাধান হয়ে যাচ্ছে, তাই কিনা? এখন আড়াআড়ি গুণ করার জন্য আপনি এখানে মনে মনে একটা 1 আছে, রাইট? একটা যদি 1 থাকে তাহলে এটা গুণ করবেন, এটা গুণ করবেন। ক্লিয়ার? ওকে, তাহলে লক্ষ্য করে দেখুন যে এখানে তাহলে আমাদের দাঁড়াচ্ছে 3 নং 27x, তাহলে এটা হচ্ছে আমার কি, অথবা এখানে তো আরেকটা কাজ, আমি জানি না যে দাগ তুলতে ভুল করিনি তো, না আমরা দাগ তুলতে ভুল করিনি, তার মানে কি এটা হচ্ছে আমার কি 4x, এটা হচ্ছে 1/3। তাহলে 1/3 যদি হয় তাহলে এই পাশে আড়াআড়ি যদি গুণ করেন তাহলে আপনার কত হবে, 3 4 12, তাই কিনা? তাহলে 12x চলে আসছে, তারপর সমান সমান 1 হচ্ছে, তাহলে x সমান সমান কত হবে, 1/12। এখন দেখেন এই যে অঙ্কটা, এটা কিন্তু মানে একদম সেই কি বলবো, মানে শৈশবের অঙ্ক। তাহলে এই অঙ্কগুলো আপনারা একটু চর্চা করবেন, আমার মনে হয় যে কিছু অঙ্ক একটু হোমওয়ার্ক রাখে। আর আমার যে টার্গেটটা ছিল ওই টার্গেট এরিয়াতে মনে হয় আজকে পৌঁছতে পারবো না। ওকে, তাহলে আমার মনে হয় যে আপনারা আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই রাখি, কারণ হচ্ছে যে পরবর্তী অঙ্কগুলো আপনারাও একটু ট্রাই করেন, চেষ্টা করেন। আর আমি অলরেডি দীর্ঘ সময় ক্লাস নিয়ে ফেলছি, আর বেশি দীর্ঘ করলে আপনারা হয়তো মনোযোগ ধরে রাখতে পারবেন না। তাহলে ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা আসলেই মূল সমীকরণের আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি। ওকে, আর বেসিক পয়েন্টগুলো আপনারা ভিডিওটা একাধিকবার দেখে চর্চা করে ফেলুন। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।